নমস্কার, আমি ডক্টর শমিক সান্যাল। আমি কনসালটেন্ট অবস্টেটিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন প্র্যাকটিসিং ইন কলকাতা অ্যান্ড সোদপুর এরিয়া। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। এটা হয়তো অনেকেই শুনে থাকবেন যে একটা আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে এবং কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়েছে পেটে, এবং তারপর ইউটেরাস থেকে একটা ছোট্ট টিউমার আছে যেটাকে বলছে ফাইব্রয়েড। এবং টিউমার এই শব্দটা শুনলেই আমাদের মনে একটা ভয়ের সৃষ্টি হয় যে বাবারে এটা আবার কি হলো। তো বলে রাখা ভালো, এই টিউমারটি হচ্ছে বিনাইন টিউমার। বিনাইন টিউমার মানে হচ্ছে ক্যান্সার নয়, এবং এটা দেখা গেছে যে ফাইব্রয়েড এইটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে 1000 জনে 1 জনের হতে পারে। তো ফাইব্রয়েড জিনিসটা কি? ফাইব্রয়েড জিনিসটা হচ্ছে জরায়ু বা ইউটেরাসের যে মাসল থাকে, সেই মাসল থেকে একটা গ্রোথ বা একটা টিউমার, সেটাকে বলা হয় ফাইব্রয়েড, যেটা কিনা বিনাইন, মানে যেটা ক্যান্সার নয়। এখন প্রশ্ন আসতে পারে যে এই ফাইব্রয়েড তো ডাক্তারবাবু শুনেছি, এটা কেন হয় বলুন তো। তো সেই প্রসঙ্গে বলি যে ফাইব্রয়েডটা দেখা গেছে যে আমাদের দেশে বা সাউথ ইস্ট এশিয়ান এই মহিলাদের মধ্যে কিছুটা কমন, যেটা কিনা হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, মানে 15 থেকে 45 বছর বয়সের মধ্যে। আর কাদের কাদের হতে পারে? যাদের পিরিয়ড বা প্রথম পিরিয়ড, যেটাকে আমরা মেনার্কি বলি, সেটা একটু আর্লি এজে শুরু হয়েছে নর্মালের তুলনায়, বা যাদের পিরিয়ড নর্মালের তুলনায় একটু বেশি বয়স পর্যন্ত চলেছে, বা পরিবারে মা বোন এদের কারোর হয়তো ফাইব্রয়েড ছিল, কারণ ফাইব্রয়েড অনেক সময় ফ্যামিলিতে রান করে, বা যদি সুগার থাকে বা প্রেশার থাকে তাদেরও ফাইব্রয়েড হওয়ার চান্স বেশি। এখন প্রশ্ন হতে পারে ডাক্তারবাবু এই ফাইব্রয়েডটা হয় কেন? ইউটেরাসের বেসিক্যালি 3টে লেয়ার থাকে। একটা বাইরের আবরণ, যেটাকে আমরা বলি সেরোসা, মাঝখানে মাসল থাকে, এবং ভেতরের দিকে একটা ইনার লেয়ার থাকে যেটাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম। এখন ফাইব্রয়েড হচ্ছে এই ইউটেরাসের যে মধ্যবর্তী মাসল থাকে সেখান থেকে গ্রোথ হয়, এবং এটার গ্রোথ কোন দিকে হচ্ছে সেই অনুযায়ী এর নামকরণ করা হয়। অনেক সময় গ্রোথটা মাসল থেকে ইউটেরাসের বাইরের দিকে হচ্ছে, তখন তাকে বলা হয় সাবসেরোসাল ফাইব্রয়েড। যদি গ্রোথটা মাসলের মধ্যেই থেকে যায় তখন সেটাকে বলা হয় ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। এবং যদি এই ফাইব্রয়েডটার গ্রোথ ভেতরের দিকে, ইউটেরাসের ভেতরের দিকে হয়, তখন তাকে বলা হয় সাবমিউকোসাল ফাইব্রয়েড। এই অনুযায়ী সিমটম গুলো ইউজুয়ালি হয়। এবং দেখা গেছে যে এই যে ইউটেরাসের মাসল, আমাদের মহিলাদের ওভারি থেকে যে হরমোন নির্গত হয় ইস্ট্রোজেন, এই ফিমেল হরমোন, তো যে জায়গা থেকে ইউটেরাসের যে মাসল থেকে ফাইব্রয়েডটা সৃষ্টি হচ্ছে, সেই মাসলটা এই ইস্ট্রোজেন বা ফিমেল হরমোনের উপর বেশি সেন্সিটিভ, এবং সেই কারণেই মূলত এই ফাইব্রয়েডটা তৈরি হয়। এখন প্রশ্ন হতে পারে যে এই ফাইব্রয়েড তো ডাক্তারবাবু ইউএসজি করে জানা গেছে, কি কি সিমটম হতে পারে বলুন তো। প্রথমেই বলে রাখি, অনেক ফাইব্রয়েড অ্যাসিমটোমেটিক, এবং সেই কারণেই হয়তো আপনি কোনো হেলথ চেক আপে ইউএসজি হয়েছে বা অন্য কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছেন, তারপর দেখা গেছে ইউটেরাসে একটা ফাইব্রয়েড আছে। সুতরাং একটা বড় অংশের মহিলার ফাইব্রয়েড হতে পারে অ্যাসিমটোমেটিক। কারো কারো সিমটমের জন্য অবশ্য ডাক্তারবাবুর কাছে যেতে হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং কি? যখন পিরিয়ডের সময় যে ব্লিডিংটা নর্মালি হওয়া উচিত সেরকম নয়, সেটা হতে পারে পরিমাণে বেশি বা অনেক বেশি দিন ধরে থাকছে। এবং অধিক রক্তক্ষরণের জন্য অ্যানিমিয়া সিমটমস গুলো হতে পারে, যেমন অনেক বেশি মহিলারা টায়ার্ড ফিল করতে পারে, বা বুক ধড়ফড় করতে পারে, বা অনেক সময় মনে হতে পারে কাজে কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। তো এই সমস্যাগুলো হতে পারে। এর সাথে যেটা হতে পারে, পিরিয়ডের সময় বা মেনস্ট্রুয়েশনের সময় অত্যধিক পেন। এরকমও দেখা গেছে যেসব মহিলারা প্রেগনেন্ট হতে চাইছেন, সেক্ষেত্রে প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে। আমাদের মনে রাখতে হবে যে ইউটেরাস বা জরায়ুর সামনের দিকে থাকে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। যদি ফাইব্রয়েডটা আকারে বড় হয় তাহলে এই ইউরিনারি ব্লাডারের উপর চাপ দিতে পারে, এবং সেই জন্য যেটা হয় যে বারবার টয়লেটে যেতে হয় ইউরিন পাস করার জন্য, বা ইউরিন পাস করার পরেও মনে হয় যে ঠিক ক্লিয়ার হলো না, আর একবার যেতে হবে। তো এই সমস্যা থাকতে পারে। আর ইউটেরাসের পেছনের দিকে থাকে মলদ্বার। অনেক সময় ফাইব্রয়েড বড় হয়ে এই মলদ্বারের উপরেও চাপ সৃষ্টি করতে পারে, তখন সেক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা হতে পারে। তো বেসিক্যালি এই সমস্যাগুলো নিয়েই ইউজুয়ালি ফাইব্রয়েডের সাথে ফাইব্রয়েড যাদের হয়েছে তারা প্রেজেন্ট করে। এখন প্রশ্ন হচ্ছে এই ফাইব্রয়েডটা আমরা ডায়াগনোসিস করি কিভাবে? ডায়াগনোসিস মূলত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে করা হয়। অনেক সময় ফাইব্রয়েডের এক্সাক্ট লোকেশন জানার জন্য এমআরআই প্রয়োজন হতে পারে। এছাড়া কিছু ব্লাড টেস্টও দেওয়া হয়। সেই ব্লাড টেস্টগুলো মূলত দেওয়া হয় যে এই যে অধিক রক্তক্ষরণের জন্য হিমোগ্লোবিনের লেভেল কিরকম আছে, অ্যানিমিয়ার
আদৌ অ্যানিমিয়া আছে কি নয় সেগুলো দেখার জন্য। এছাড়া ট্রিটমেন্ট প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই যে ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কি। প্রথমত এই ট্রিটমেন্ট ডিপেন্ড করে যে এই ফাইব্রয়েডের সাইজ কিরকম, লোকেশন কোথায়, মহিলার বয়স কত, মেনলি কি ধরনের সিমটমস নিয়ে উনি প্রেজেন্ট করছেন এবং সেই সিমটমসটা কতটা সিভিয়ার, এবং ভবিষ্যতে তিনি প্রেগনেন্ট হতে চান কি চান না, এর উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টকে মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, যেখানে কোনো রকম অ্যাক্টিভ ইন্টারভেনশন মানে কোনো ওষুধ বা কোনো সার্জারির প্রয়োজন হয় না। এটা মূলত যাদের অ্যাসিমটোমেটিক ফাইব্রয়েড আছে, মানে যে ফাইব্রয়েডের জন্য আমি যে সিমটম গুলো বললাম সেরকম কোনো সিমটম নেই, সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি, বা অনেক সময় আমরা 3 মাস অন্তর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি যে এর কোনো অধিক মানে এক্সট্রা কোনো গ্রোথ হচ্ছে কিনা, বা আয়তনে বেড়ে যাচ্ছে কিনা, বা অন্য কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা। এছাড়া যার ধরুন মেনোপজের কাছে বয়স চলে এসছে, সেক্ষেত্রে দেখা গেছে কারণ মেনোপজের সাথে সাথে ফিমেল হরমোন বা ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়, ফলে ফাইব্রয়েডের যে খাবার সেই ইস্ট্রোজেন হরমোনটা আর পায় না, সেই জন্য মেনোপজের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই ফাইব্রয়েডের সাইজ আস্তে আস্তে ছোট হতে থাকে বা শ্রিঙ্ক করতে থাকে। তো মূলত তাদের ক্ষেত্রে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করা যেতে পারে। এছাড়া হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, মানে সেখানে কিছু আমরা ওষুধ দিতে পারি। সেই ওষুধটা আইদার দেওয়া যেতে পারে ট্যাবলেট ফর্মে, যেগুলো মূলত হরমোনাল পিল হয়। আমরা জানি অনেক সময় বার্থ কন্ট্রোল পিল ইউজ করা যেতে পারে, বা অনেক সময় প্রোজেস্টেরন হরমোন নিয়ে কিছু পিল থাকে সেগুলো দেওয়া যেতে পারে। এছাড়া কিছু কিছু ওষুধের আপনারা নাম শুনে থাকবেন, যেমন ইউরিপিস্টাল অ্যাসিটেট, মিফেপ্রিস্টোন, এগুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়া আছে আরেকটি ডিভাইস যেটাকে আমরা বলি মিরেনা, সেটা ইউটেরাসের মধ্যে রাখা যেতে পারে, যেটি ওখানে প্রোজেস্টেরন হরমোন নির্গত করে এবং তার ফলে কিছুটা সিমটম থেকে রিলিফ পাওয়া যায় এবং অ্যানিমিয়ার যে সিমটম গুলো হয় সেগুলো থেকেও রিলিফ পাওয়া যায়। এছাড়া করা যেতে পারে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট ডিপেন্ড করে মহিলার বয়সের ওপর বা তার ফিউচার ফার্টিলিটি উইস মানে ভবিষ্যতে তিনি প্রেগনেন্ট হতে চান কি চান না তার উপর। মূলত অপারেশন দু রকমের, এক হচ্ছে যদি শুধু ফাইব্রয়েডটা বাদ দেওয়া হয়, এটাকে আমরা বলি মায়োমেক্টমি অপারেশন। এটা আইদার করা যেতে পারে ল্যাপ্রোস্কোপি পদ্ধতিতে, মানে যেখানে আমরা টেলিস্কোপের সাহায্যে অপারেশন করি, পেট কাটি না, বা অনেক সময় ওপেন অপারেশন বা পেট কেটেও এটা করা যেতে পারে। যদি ফাইব্রয়েড ইউটেরাসের মধ্যের দিকে নির্গত বা বেরিয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ভ্যাজাইনার মধ্যে দিয়ে একটি ইনস্ট্রুমেন্ট যাকে আমরা বলি হিস্টেরোস্কোপ, তাই দিয়েও ফাইব্রয়েডের অপারেশন করা যেতে পারে। মায়োমেক্টমির যেটা সমস্যা সেটা হচ্ছে যে মায়োমেক্টমির সময় দেখা গেছে মায়োমেক্টমির পরেও অনেক সময় আবার ফাইব্রয়েড রেকার করতে পারে, মানে আবার ফাইব্রয়েডের সিমটম এবং ফাইব্রয়েড হতে পারে, বা অনেক সময় ফাইব্রয়েডের অপারেশনের পর বাচ্চা যদি কেউ নেন, ডেলিভারি সিজারিয়ান সেকশনের মাধ্যমে করতে হতে পারে। এবং দেখা গেছে যে মায়োমেক্টমি অপারেশনের সময় সেটা শেষ পর্যন্ত হিস্টেক্টমি বা ইউটেরাস রিমুভালে পর্যন্ত করতে হতে পারে যদি বেশি ব্লিডিং হয় বা ফাইব্রয়েডটা এতটাই বড় যে সেক্ষেত্রে শুধু ফাইব্রয়েড রিমুভ করে হয়তো সমস্যার সমাধান হবে না, সেক্ষেত্রে ইউটেরাসও রিমুভ করতে হতে পারে। এছাড়া অপারেশন যেটা আমি বলছি হিস্টেক্টমি বা ইউটেরাসের রিমুভাল, সেক্ষেত্রে ফাইব্রয়েড শুদ্ধ গোটা ইউটেরাসটাকে রিমুভ করা হয়। এক্ষেত্রে এটাও করা যেতে পারে ওপেন অপারেশনের মাধ্যমে, যেমন পেট কেটে, বা ল্যাপারোস্কোপির মাধ্যমে, যেখানে পেটে হয়তো 4টি বা 5টি ফুটো করা হয় এবং তার মধ্যে টেলিস্কোপ ঢুকিয়ে আলাদা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেই ইউটেরাসটাকে রিমুভ করা যেতে পারে। এছাড়া আধুনিক যুগে কিছু কিছু ট্রিটমেন্ট আছে বা তৈরি হয়েছে, যেমন ধরুন ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন, যেখানে ইউটেরাসকে যে আর্টারি সাপ্লাই দিচ্ছে, ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই আর্টারিগুলোকে কিছু পার্টিকেলস দিয়ে ব্লক করে দিয়ে ফাইব্রয়েডের যে খাবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়। বা অনেক সময় যেটাকে আমরা বলি ম্যাগনেটিক রেজোনেন্স গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড, সেক্ষেত্রে এমআরআই এর সাহায্যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেই ফাইব্রয়েডকে ধ্বংস করা যেতে পারে। তো এই হচ্ছে বিশদে ট্রিটমেন্ট। আশা করি আমাদের মধ্যে যাদের ফাইব্রয়েড নিয়ে কিছু কোশ্চেন বা কিছু ডাউটস আছে সেটা কিছুটা ক্লিয়ার হয়েছে, এবং কেউ যদি এরকম ফাইব্রয়েডে দেখে থাকেন যে ফাইব্রয়েড হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফিতে জানা গেছে, বা কোনো সিমটম এরকম হচ্ছে, তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। ফাইব্রয়েড নিয়ে ভয় নেই, এটা থেকে ক্যান্সার ইউজুয়ালি হয় না। তো এই হচ্ছে ফাইব্রয়েড সম্বন্ধে কিছু তথ্য। আশা করি এটা আপনারা এই ইনফরমেশনের মাধ্যমে উপকৃত হবে। ধন্যবাদ।